মা দুর্গার 12টি হাত, মায়ের প্রত্যেকটি হাতে প্রত্যেকটি যে রাশি হবে হচ্ছে কালা জাদু। এই যে চক্র সব থেকে বড় অসুর মা দুর্গা ময়ূরের ওপর কেন বৃষ রাশি, কন্যা রাশি, সিংহ রাশি, তুলা রাশি, মেষ রাশি, মকর রাশি, ধনু রাশি, কর্কট রাশি, মিথুন রাশি, কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, পুরো 10 অবতারকে 22 ফুটের বিশাল আকার মহিষাসুর। আপনারা যখন এখানে আসবেন, এখানে 12টা রাশির 12টা ল্যাপটপ থাকছে। আপনারা চাইলে আপনাদের রাশিকে, আমাদের মানুষের জীবনে কখনো কখনো বাধা আসে, আবার কখনো কখনো আমরা বাধা মুক্ত হয়ে যাই। এটা রাশির জন্য কিছুটা হয়ে থাকে। আমরা সকলেই জানি যে রাশি একটা ফ্যাক্টর। এই ধরুন এখন আমার জীবনে একটুখানি বাধা প্রাপ্ত হচ্ছে কিছু না কিছু কারণে, আবার সেটা কেটে যাবে। এজন্য রাশিটাকে চেক করা তো দরকার। তো যাই হোক, এই রাশি নিয়েই যদি দুর্গাপুজো হয় তবে কেমন হতো? হ্যাঁ, রাশি নিয়েই দুর্গাপুজোর থিম এবার হতে চলেছে। এই যে যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক সেখানে, যেখানে টোটালি 12টা রাশিকে দেখানো হয়েছে। এমনকি এই রাশির সাথে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কর সাথে সাথে কোন দেবীকে তুষ্ট করলে কি হবে সেই ব্যাপারটাও টোটালটাই এখানে প্রেজেন্ট করা হবে এবছরের দুর্গাপুজোয়। কিন্তু এটা ঠিক কোন ক্লাব? এটা হলো মধ্য শিবপুর বন্ধুমহল ক্লাব, যেটা গোচরণ স্টেশনের একদম কাছেই অবস্থিত। এবার এই ক্লাবে টোটাল কিভাবে তোমরা আসবে, মানে এই পুজোটা দেখতে, প্রথমেই চলে আসো শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনে। সেখান থেকে লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ বা নামখানা লোকালে উঠে পড়ো। আমি এই 11:50 নামখানা লোকালে উঠবো, যেটা 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ট্রেনে উঠে নেমে পড়ুন আপনার গন্তব্যস্থল গোচরণে। 1 ঘন্টা লাগবে শিয়ালদা থেকে আসতে। এরপর ওভারব্রিজ দিয়ে ক্রস করে চলে আসুন 1 নম্বর প্ল্যাটফর্মে, আর 1 নম্বরের এই টিকিট কাউন্টার থেকে বেরিয়ে পড়ুন। স্টেশন থেকে বেরিয়ে ডান দিকের রাস্তা ধরলেই এখানেই আপনি টোটো পাবেন। সেখানে বলতে হবে শিবপুর মোড় যাব। টোটোতে মোটামুটি 10 মিনিট টাইম লাগবে। স্টেশন থেকে বললেই হবে যে মধ্য শিবপুর বন্ধুমহল ক্লাব যাব। আর আজকে এই মধ্য শিবপুর বন্ধুমহল ক্লাবের রাশি রহস্য আপনাদেরকে দেখাবো কিভাবে গড়ে উঠছে। এটা হলো ওদের প্যান্ডেলের একদম সামনে, একদম ফ্রন্টটা। মানুষজন প্রবেশ করবে, অর্থাৎ এন্ট্রান্স হবে হচ্ছে এখান থেকে। একদম ওপরের ওই যে দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে, ওখান থেকে সোজা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করবেন মানুষজন। প্যান্ডেলের ফ্রন্টের এই অংশটাতে থাকছে একটি বড় চৌবাচ্চা, এবং যে 12টি রাশি, সেই 12টি রাশিকে শুদ্ধিকরণ করার জন্য গণেশ ঠাকুরের যে মুখমণ্ডল, সে মুখমণ্ডল এখানে থাকছে, এবং হলুদ জল সেটাও কিন্তু পড়ছে এখান থেকে। মানে তুমি এসে এখানে শুদ্ধ হয়ে তারপর কিন্তু যাবে। এবার দেখাই এখানে এই প্যান্ডেলের যে এই স্ট্রাকচারগুলোতে কি কি জিনিসপত্র রয়েছে। এগুলো টোটালটাই আমাদের যে 10টি অবতার আছে পুরাণ মতে, সেই 10টি অবতারের যে টোটাল যে স্কাল্পচারগুলো, যে আইডলগুলো এখানে কিন্তু টোটালটাই এখানে প্লেস করা হয়েছে। পুরো 10 অবতারকে তুমি এখানে দেখতে পাবে। বিভিন্ন যে গল্প সেগুলো বর্ণিত হয়েছে বলা যেতে পারে এই সামনের অংশটাতে। আউটার পার্ট তোমাদেরকে দেখালাম, এবার যাব হচ্ছে একদম ভিতরের অংশটা কিভাবে রেডি হচ্ছে, ভিতরের অংশটা দেখব। দর্শনার্থীরা এখান থেকে প্রবেশ করলেই এই যে জায়গাটা, এই জায়গাটাতে হবে হচ্ছে কালা জাদু, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক। তার প্রভাবে কি হতে পারে এই জিনিসটাই এখানে দেখানো হবে। এবার দেখাই পরবর্তী পার্ট। মা দুর্গা তো রয়েছেই, ঠিক সামনের অংশটাতে আমাদের সপ্ত ঋষি, তারা এখানে ধ্যানমগ্ন অবস্থায় থাকবেন। এই মণ্ডপের টোটালি 3টে পার্ট। 1 নম্বর পার্ট যারা আসবেন দর্শনার্থীরা, তারা প্রথমে দর্শন করবেন এই ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালা জাদু। 2 নম্বর পার্ট যেখানে মা দুর্গা থাকছেন এবং এই সপ্তঋষি যেখানে যজ্ঞ করছেন, এখানে যজ্ঞ কুম্ভ থাকছে। তারপরে আরো একটি পার্ট আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। মণ্ডপের ভিতরের অংশে এই দেওয়ালগুলোতে দেখতে পাচ্ছ যে স্কাল্পচার গুলো করা হয়েছে, যে ছোট ছোট আইডল গুলো করা হয়েছে, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে বিভিন্ন রাশির যে চিহ্ন, যে সিম্বল, সেগুলোকেই এখানে এইভাবে প্লেস করা হয়েছে। তোমাদের কি রাশি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। এবার দেখাই তোমাদেরকে মায়ের রূপ। আমরা সাধারণত জানি যে দশভুজা মা দুর্গা, কিন্তু এখানে মা দুর্গার 10টি হাত নয়, মা দুর্গার 12টি হাত, এবং সেই হাতে মা অস্ত্র নিয়ে থাকবেন না। মায়ের প্রত্যেকটি হাতে প্রত্যেকটি যে রাশি, অর্থাৎ 12টি রাশি, সেই 12টি রাশিকে অধিষ্ঠান করে থাকবেন মা দুর্গা। হিন্দু ধর্মের যজ্ঞ একটি বিশেষ অংশ বা বিশেষ পার্ট।
এখানে এই সপ্তঋষি যজ্ঞ করছেন এবং টোটালটাই কিন্তু এখানে মাটির যে মানে যে স্কাল্পচারগুলো টোটালটাই মাটি দিয়ে গড়া হয়েছে। মাঝখানের অংশে যেটা আমি বললাম যে যজ্ঞ যে কুণ্ড সেটা থাকছে, একদম বিশাল আকারের এই জায়গাটাতে আয়োজন, সে যজ্ঞের আয়োজন থাকছে। এবার অনেকের মনে প্রশ্ন যে মা দুর্গা ময়ূরের ওপর কেন বসে রয়েছেন, তার কারণটা বলি। এখানে মা দুর্গা শনি মহারাজের যে রূপ, মানে শনি মহারাজের যে রূপ সেটাই কিন্তু এখানে মায়ের রূপটার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আলো আর অন্ধকার, সুখ এবং দুঃখের যে সংমিশ্রণ, সেই সংমিশ্রণেই মা সৃষ্টি হচ্ছেন, সেই ব্যাপারটাই পুরোপুরি তুলে ধরার চেষ্টা এখানে করা হয়েছে। বলে রাখি, ময়ূর রাখার কারণ হচ্ছে ময়ূরকে আলোর দিকটাকে ধরা হয়েছে এবং মা দুর্গা যেহেতু শনির প্রতিরূপ হিসাবে এখানে রয়েছেন, তিনি কালোর দিকটা, সেই দিকটাতে রয়েছেন। আমি একটুখানি ক্লোজে দেখানোর চেষ্টা করি টোটাল এই মায়ের রূপটি। মায়ের মুখশ্রী দেখেছো, দারুণ কিন্তু। টোটালটাই কিন্তু এখানে মাটি দিয়ে পুরোপুরি গড়া হয়েছে। হ্যাঁ, এই মুকুটের অংশ থেকে শুরু করে শাড়ির অংশ টোটালটাই। গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী একদম নিচের যে পার্টটা সেখানটাতে রয়েছেন। মায়ের ঠিক ওপরের অংশটাতে এই যে গোলাকার বৃত্তাকার অংশটা দেখছো, এই জায়গাটাতে অনেকগুলো কাক এখানটাতে উড়ন্ত অবস্থায় থাকবে। নিচের এই অংশটাতে একটা বিরাট আকৃতির শকুন থাকবে, সেই শকুনের যে পাখনা তার উপরে এই চারজনের যে বাহন তারা থাকবেন। এবার আসি এই যে স্তম্ভগুলো হয়েছে, এখানে স্তম্ভগুলোর যে ডিটেলের কাজটা হয়েছে সেগুলোতে আসি আমি। দেখো পরপর পরপর। এবার একটা জিনিস বলে রাখি, বিভিন্ন মণ্ডপে আমরা দেখে থাকি যে এইগুলো পুরোপুরি থাকে হচ্ছে ফাইবারের, কিন্তু এখানে প্লাস্টার অফ প্যারিস দিয়ে টোটালটা কিন্তু গড়া হয়েছে, যেহেতু বাজেটের একটা ব্যাপার আছে সে কারণের জন্যই। এই টোটাল স্তম্ভগুলো কিন্তু এত নিখুঁতভাবে এখানকার যে শিল্পী, যার সাথে আমি পরিচয় করাবো, তিনি কিন্তু এখানে তৈরি করেছেন। ভিতরের অংশগুলোতে এই ধরনের ঠিক কারুকার্য রয়েছে, এই যে এরকম ডিজাইন, ঠিক অপোজিটেও এরকমটা ডিজাইন রয়েছে। আপাতত এখানে দেখতে পাচ্ছ এইরকম কালারটা যদিও এখন অবধি পুরোপুরি ফুলফিল হয়নি, তখন তোমরা বুঝতে পারবে। এই দেখো এখানে সিংহ রয়েছে, তোমাদের অনেকেরই হয়তো সিংহ রাশি রয়েছে, অর্থাৎ বৃষ রাশি, কন্যা রাশি, সিংহ রাশি, তুলা রাশি, মেষ রাশি, মকর রাশি, ধনু রাশি, কর্কট রাশি, মিথুন রাশি, কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি। এই টোটাল 12 রাশির এখানে অবস্থান তোমরা লক্ষ্য করতে পারবে। আমি ওদিক থেকে চলে আসলাম ভিতরের অংশটাতে। এবার দেখাই তোমাদেরকে এই যে চক্রের মতো অংশটা দেখছো, যেখানে 12টি রাশির অবস্থান করছেন। আমাদের জীবন এই রাশিচক্রের মধ্যেই আবদ্ধ, সেই রাশিচক্র এখানে রয়েছে। টোটাল এই রাশিগুলোকে এখানে রয়েছে, রাশিগুলোই যে সিম্বলগুলো সেগুলো রয়েছে, যেখানে আধ্যাত্মিক, পৌরাণিক টোটাল যে সংমিশ্রণ, আর সাথে সাথে মানুষের জীবনের যে সংমিশ্রণ, সেটাই এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। নবগ্রহের সাথে জ্যোতিষ শাস্ত্র আর হচ্ছে আধ্যাত্মিক মেলবন্ধনটা টোটালটাই এই চক্রের মাধ্যমে বর্ণিত। এইরকম চক্র আরো কিন্তু রয়েছে এই পাশের অংশে, এদিকের অংশে, আরো বিভিন্ন জায়গায় এই চক্রগুলোর অবস্থান রয়েছে। মণ্ডপের ভিতরের পার্টে এই ধরনের আরো জিনিসপত্র তৈরি হচ্ছে, যেগুলো কিন্তু এখনো অবধি সেট করার কাজগুলো চলছে। এই মণ্ডপের একদম শেষ পার্ট, যে পার্টে আমরা দেখতে পাবো 22 ফুটের বিশাল আকার মহিষাসুর ধ্যানমগ্ন অবস্থায় তিনি রয়েছেন। পুরোপুরি মাটির তৈরি এই মহিষাসুরকে দেখলে সত্যি একটা যে ভয়ানক ফিল সেটা কিন্তু আসছে। দেখতে পাচ্ছ মহিষাসুরকে, মানে মুখটা দেখেই দেখো, দুই দিকে কিন্তু দুটি সিংহ রয়েছে এখানে। এবং আমি একদম প্লেসমেন্ট ব্যাপারটা পুরোপুরি অন্য রকমের দেখলাম, মানে মা দুর্গা একদম সামনে, মানুষজন দেখতে পাবেন মা দুর্গাকে। তারপর পরবর্তী অংশে, মণ্ডপের পরবর্তী অংশে আসলেই তারা দর্শন পাবেন এই মহিষাসুরের, আর দেখে তারা সত্যি বিস্মিত হবেন। এত বড় মহিষাসুর এখানে তৈরি করা হয়েছে। দেখো, মানে মাথা উঁচু করে পুরোপুরি দেখতে হবে এই মহিষাসুরকে। 2025-এর কলকাতার দুর্গাপুজোতে সব থেকে বড় অসুর এটাই কিন্তু হতে চলেছে। দেখতে পাচ্ছ কতটা বড়, মানে আমরা ন্যাচারালি বিভিন্ন জায়গায় দেখে থাকি অসুর মা দুর্গার ঠিক নিজের স্থানে অবস্থান করে থাকেন, কিন্তু এখানে অসুর বিশাল বড়, যেহেতু রাশি রহস্য, যেখানে ভালো এবং মন্দের টোটালটা দিকটা পুরোপুরি মণ্ডপের ভিতরে
বর্ণিত হয়েছে সেখানে অসুরকে তো এতটা বড়তা দেখানোই মানে তাই জন্যই দেখানো হয়েছে। আর এই পিছনের অংশটাও অনেকটা বড়, অসুরের এই পিছনের যে অংশটা। এবার একটু একদম ওপরের অংশটা দেখাই। ওপরের অংশে এই যে দেখতে পাচ্ছ বৃত্তাকার অংশগুলো, এখানে সমস্ত প্রজেক্টরের মাধ্যমে প্রজেকশনের মাধ্যমে টোটালটাই দেখানোর চেষ্টা করা হবে। আমাদের যে রাশিগুলো ঘুরছে সেই দৃশ্য আমরা দেখতে পারবো এই ওপরের অংশটাতে। মোট কথা এই মণ্ডপের টোটাল পরতে পরতে বিভিন্ন যে কাজ, সেই কাজ পুরোপুরি পরিলক্ষিত হবে। আর ঠিক এই যে সিঁড়িটা দেখছো, এখান থেকেই দর্শনার্থীরা এক্সিট করবেন। এক্সিটের পথেও এখানে রয়েছে আদি একটি মন্দির, যেই মন্দিরেও মা দুর্গার অবস্থান করছেন এবং এখানে এই দেখতে পাচ্ছ মূর্তি তৈরি হচ্ছে। এখানে মা দুর্গার যে সাবেকি রূপ তারা কিন্তু সেটি দেখতে পাবেন। চলে এলাম এই মন্দিরের একদম সামনের অংশটাতে। আমি দেখাই মায়ের এই প্রতিমাটা দেখাই, একদম এক চালার মধ্যে এরকম একটি প্রতিমা। যে থিমের ঠাকুর দেখলে সেই ঠাকুর তো থাকবেই, সাথে সাথে এই ঠাকুরের দর্শনও মানুষজন করে থাকবেন। এবং এই মন্দিরটি দেখলেই বুঝতে পারছো বেশ একটা আলাদা পুরনো একটা যে ঘরানা, সেই ঘরানা রয়েছে এই মন্দিরের একটা দালানের মধ্যে। এভাবেই মায়ের পুজো সেটা হয়ে থাকে। আমি এই মুহূর্তে যে ধুনোর গন্ধ সেটা পাচ্ছি, একদম পুজো পুজো ফিল সেটা যেন কোথাও না কোথাও আসছে। এই ঠাকুরের দর্শন করে এখান থেকে এই রাস্তা ধরেই হবে এক্সিট। এবার বলি এই মণ্ডপ সম্পর্কে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেটা অন্য কোনো জায়গায় আমি অন্তত দেখিনি। দর্শনার্থীরা এখান থেকে প্রবেশ করার পর ঠিক এই প্লেসগুলোতে থাকছে ল্যাপটপ। তারা তাদের ভাগ্য এখান থেকেই দেখতে পারবেন, অর্থাৎ তাদের রাশি ঠিক কেমন যাচ্ছে এখান থেকেই তারা বিনা মূল্যে পুরোপুরি দেখে মায়ের দর্শন করে তারপর কিন্তু মানে পুরোপুরি মেজাজটাই একদম থাকছে এই রাশি রহস্যের মধ্যে। দর্শনার্থীরা নিজেরাই দেখতে পারবেন তাদের রাশি। প্রত্যেকটা কাজই এখানে কিন্তু ভীষণই নিখুঁতভাবে করা হয়েছে। মানে চোখের অংশগুলো, নাকের অংশগুলো দেখলে যেটা বুঝতে পারছো তুমি। আমার তো সব থেকে বেশি মানে এই জায়গাটাতে আমার সব থেকে বেশি মন কাড়লো। অসুর এতটা বড় অসুর মানে সচরাচর আমি কখনো দেখিনি। এরকমটা দেখে আমি সত্যি অভিভূত হলাম। কয়েকদিন আগেই খুঁটি পুজো সম্পন্ন হয়েছে এবং খুঁটি পুজোতেও এই রাশি রহস্যর সম্পর্কিত ব্যাপারগুলো সেটাই কিন্তু দেখানো হচ্ছে। দেখো এখানে এই ওপরের অংশটাতে দেখলেই তোমরা বুঝতে পারছো, খুঁটির ওপরে পেঁচা এবং ষাঁড় দুটি একসাথে অবস্থান করছেন। তার মানে হলো ভালো এবং খারাপ দুটো দিক। আমি এই মইটার উপরে উঠে গেলাম, মইটার উপর থেকে একটুখানি দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। এই যে অসুর রয়েছে, কেননা যেহেতু এতটাই হাইট অসুরের, এখান থেকে একটুখানি পুরো টোটালটা দেখানোর চেষ্টা করি। দেখো কতটা নিচে, কতটা আমি ওপরে রয়েছি এই মুহূর্তে। তো এটা যখন পুরোপুরি ফিনিশিং হবে, যখন কালার হবে, তখন কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ দেখো গোফটা দেখেছো কতটা মোটা। আমরা যেরকম মহালয়ার সময় অসুর দেখি, আমার কিন্তু সেই ফিলটা পুরোপুরি আসছে। ওখানেও কিন্তু অসুর, মহিষাসুর, তিনি কিন্তু তপস্যায় মানে ছিলেন। আর তপস্যায় থাকতে থাকতে তারপর তার যে মানে ধ্যান, সেই ধ্যান ভঙ্গ করেছিলেন দেবতারা। আমরা সকলেই সে গল্প জানি। আর সেটাই এখানে আমরা দেখতে চলেছি। অসুর তার নিজের রাশিকে বদলানোর জন্য, তিনি আরও শক্তিশালী হওয়ার জন্য এখানে তপস্যায় বসেছেন। মধ্য শিবপুর বন্ধুমহল ক্লাবের এবছরের রূপকার প্যান্ডেলবাজ প্রশান্ত দা।
নমস্কার দাদা। নমস্কার। 35তম বর্ষ তো পদার্পণ করলো, এবছর তুমি দায়িত্বে রয়েছো। আমি ইতিমধ্যেই বলেছি থিমের নাম, তোমার মুখ থেকে একটু শুনতে চাই এবং ব্যাখ্যা করো ব্যাপারটা। আমরা এবছর 35তম বর্ষে মধ্য শিবপুর বন্ধুমহল ক্লাব তারা আমাকে সুযোগ দিয়েছে এই মণ্ডপটা করার জন্য। প্রথমত বলে রাখি যে এই কাজ করতে গিয়ে যে এক্সপেরিমেন্ট করতে হচ্ছে এই সমস্তটাই কিন্তু আমার সাথে জ্যোতিষশাস্ত্রে সহযোগিতা করছেন শান্তানু দে শাস্ত্রী, যিনি হচ্ছে কিনা অ্যাস্ট্রোলাইজার, আপনারা জানবেন এবং চিনতেও পারবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে কাজটা, যে মানুষের জীবনে চলাফেরার যে এই গতি বা গতি ছেড়ে যে মানুষ আজকের ভালো কাজ খারাপ কাজ এই সমস্ত যে কাজ করছে, যদি আমরা আধ্যাত্মিকতার জায়গা থেকে দেখি তাহলে সেই আধ্যাত্মিকতার জায়গায় কিন্তু আমরা জ্যোতিষশাস্ত্রকে পাবো। সেই জ্যোতিষশাস্ত্রকে নিয়েই আমাদের এবছরের ভাবনা রাশি রহস্য। সেই রাশি রহস্যকে আমরা যেভাবে রূপান্তর করছি তার মধ্যে মানে আধ্যাত্মিকতা এবং পৌরাণিককে একসাথে মেলবন্ধন করার চেষ্টা করছি। যেখানে আপনারা এলে 10 অবতার থেকে শুরু করে আপনি এখানে দেখতে পাবেন যে কিভাবে মা দুর্গা তার রূপ চেঞ্জ করে, মানে শনি মহারাজের সাথে মা দুর্গার কি কম্বিনেশন আছে, 12 হাতে কিভাবে 12টা রাশি ধরে আছেন, এবং সেটা তো আমাদের রয়েছেন নীল ভার্সেস নীল, তিনি তো আপনাদের সমস্তই আপনি তার ফুটেজ থেকে দেখছেন। বাকিটা দেখতে হলে আসতে হবে। এবং যেখানে আপনি দেখতে পাবেন যে মহিষাসুর তিনি তার রাশিকে জাগ্রত করার জন্য সেখানটায় উনি ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন। মণ্ডপের প্রথমেই আপনি যখনই আসবেন আপনাকে অনেকখানি ওপরে উঠতে হবে। সেই ওপরে ওঠার কারণটা হলো মানুষের জীবনের চড়াই এবং উতরাই, কিভাবে মানুষ ওপরে ওঠে এবং কিভাবে মানুষ তার নিচে নাবে। তাই জন্যই আমার এই প্যান্ডেলে ওপরে উঠতে হবে। তারপরে আপনার এই গহ্বরে এক অলৌকিক এবং পৌরাণিক যে স্কাল্পচার দিয়ে আমার এই মণ্ডপ তৈরি, আপনারা দেখে আশা করি ভালো লাগবে। বাকিটা আপনাদের মতামত এবং কমেন্টসে জানাবেন, নীল ভার্সেস নীল। এবারে যেটা আমি জানতে চাইবো, যে অন্য জায়গায় দেখা যায় না, মানুষজন নিজেরা নিজেদের রাশি চেক করতে হবে পারবে, এই ব্যাপারটা নিয়ে বলো। হ্যাঁ, এবার এখানে আপনাদের সবচেয়ে বড় কথা যে আপনারা যখন এখানে আসবেন, এখানে 12টা রাশির 12টা ল্যাপটপ থাকছে। আপনারা চাইলে আপনাদের রাশিকে সরাসরি সেখানে, যে আপনার রাশি যদি হয় বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, মীন রাশি, আপনারা দেখে নেবেন আপনার আগামী দিন কেমন চলছে, তার উপরে আপনাদের সেই ল্যাপটপে পুশ করলেই আপনি পেয়ে যাবেন আগামী দিনের ডেটা। বেশ, মা দুর্গা এখানে এই ময়ূরের ওপর অবস্থান করছেন, এই ব্যাপারটা এখানে যদি বলো। মা দুর্গা এখানে ময়ূরের ওপর অবস্থান করছে, মানে আমরা ময়ূরটাকে এখানে আলো এবং মা দুর্গাকে কালো, কারণ হচ্ছে শনি মহারাজের গায়ের রং কালো। এই আলো আর কালোর মাঝখানের মিনিংসটা একটাই, যে আমরা সুখ আর দুঃখকে ধরেছি, পাপ আর পুণ্যকে ধরেছি। এই পাপ আর পুণ্যের মাঝখানে যে জায়গাটা আমাদের গতি থেকে গতানুগতিক জায়গায় পৌঁছে দিতে পারে, সেটাই হচ্ছে রাশি বা জ্যোতিষশাস্ত্র। ব্ল্যাক ম্যাজিক একদম সামনে দেখানো হবে, কিভাবে ব্যাপারটাকে বোঝানো হবে? ব্ল্যাক ম্যাজিক আমরা কিন্তু জানি, ব্ল্যাক ম্যাজিক জিনিসটা, কালা জাদু জিনিসটা কিন্তু কাউর ভালো করার জন্য, কিন্তু সে যদি কাউকে ভালো করে, কাউর মানে ক্ষতি করে অন্য কাউকে ভালো করা হয়। কিন্তু জ্যোতিষশাস্ত্র যেখানে আপনি আপনার রাশিকে নিয়ে পজিটিভ থেকে পজিটিভে আপনি যেতে পারবেন। কালা জাদু কিন্তু কাউকে খারাপ করে কাউকে ভালো করা হয়, সেটাকেও আমরা এই কম্বিনেশনের মধ্যে রেখেছি, যেহেতু জ্যোতিষশাস্ত্রের আর একটা পার্ট আপনাদের কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক। আচ্ছা, এখানে অসুর তো অনেকটা বড়, তার হাইট কত আমি একটু বলো। এখানে অসুরের হাইট আপনি মাথা পর্যন্ত 22 থেকে 24 ফিট পাবেন। আচ্ছা, ভিতরের অংশটাতে এই যে চক্রগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি এগুলো, এই যে আপনারা ভিতরের ওয়ালগুলোতে দেখবেন গোল গোল প্যানেল করা রয়েছে, যেখানে বিভিন্ন দেবদেবী এবং 10 অবতারের আনাগোনা আছে। তার মধ্যেও আমরা নবগ্রহের ওপর চিন্তা ভাবনা করে যে আমাদের সোলার সিস্টেম, সেই সোলার সিস্টেমের জ্যোতিষশাস্ত্রে নবগ্রহের সাথে কতটা কম্প্যাক্ট এটা বলার কোনো অবকাশ রাখে না। তো আপনারা যখন এই মণ্ডপে প্রবেশ করবেন, আপনারা দেখবেন যে ওখানটায় গোল গোল রিং রিং করা, যেটা মানুষের চক্রাকার, বা আমরা যদি বলি জীবন চক্র, রাশি চক্র। আমরা যদি কোনো জ্যোতিষশাস্ত্রের কাছে যাই বা আপনারা যান, আপনাদের বলা হলো যে আপনি প্রতিদিন মহাদেবকে পুজো দেবেন, বা আপনাকে তারপরে আবার কিছুদিন পরে গেলেন, আপনাকে বলা হলো যে আপনি বজরংবলীকে পুজো দেবেন। এই যে আমাদের থেকে থেকে নিজেদের গতি পরিবর্তনের সাথে রাশিচক্রের যে এতটা মেলবন্ধন, দেবদেবীর সাথে যে এতখানি আমাদের চলাফেরা, বা প্রত্যেকটা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটাকেই সিম্বলিক হিসাবে আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, রাশি তো মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তো এখানে এসে এই যে ফিলটুকু পাবে মানুষ, একটা আলাদা তো অ্যাটমসফিয়ার বা আলাদা পরিবেশ তৈরি করছে, সেই পরিবেশটাকে নিয়ে যদি কিছু বলো, মানে কিরকম ভাবে পরিবেশটাকে তুমি দেখছো? প্রথমেই দর্শক যখন যে মণ্ডপে প্রবেশ করবেন, আপনারা দেখবেন যে অলৌকিক এবং পৌরাণিক একটা, মানে আপনার কি বলবো, স্ট্রাকচার বা স্থাপত্য তৈরি করেছি,
যেখানে আপনাকে পৌঁছাতে গেলে প্রথম স্টেপ পার করে যখন দ্বিতীয় স্টেপে আপনি আসবেন, দ্বিতীয় ধাপে আসার সঙ্গে সঙ্গে আপনি মাকে দেখতে পাবেন, যেখানে একটা কাল্পনিক মন্দির গোছের তৈরি করা, সপ্তঋষি ধ্যানমগ্ন মাকে তার রাশিগুলোকে জাগ্রত করার জন্য আমার আপনার এই টোটাল পৃথিবীর শান্তি কামনায় তারা ধ্যান করছেন, যেখানে দর্শক ঢুকছেন তারা দেখতে পাচ্ছেন। তারপরে যখন আপনি ভিতর থেকে আরও ভিতরে যাবেন, 3 নম্বর ধাপে যাবেন, তখন গিয়ে দেখবেন যে মহিষাসুর তিনি তার নিজের রাশিকে জাগ্রত করছেন। এর কারণ হচ্ছে ওই স্কাল্পচারটাও আপনি যখন দেখবেন, ওরও অ্যাম্বিয়েন্স বা ওর যে টোটাল সাইড প্যানেলগুলো তৈরি হয়েছে সেগুলো টোটালটাই পাথর দিয়ে। এই পাথর দিয়ে করার পিছনে অনেক কারণ আছে। যে পাথর দিয়ে করার কারণ হচ্ছে যে আজকের আমরা যতটা কঠিন ভাবি নিজেকে, আমরা কিন্তু অতটা কঠিন নয়। আমাদের জীবনশৈলী চলার পথে প্রত্যেকটা মুহূর্ত কিন্তু খুবই শক্ত, যেটা পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে। এটাকে আমরা আরও জায়গা তৈরি করতে গেলে বা পরিষ্কার করতে গেলে আমাদের নিজেদের মনকে শুদ্ধিকরণ করতে হবে। সেই শুদ্ধিকরণটা আপনারা মণ্ডপের প্রথমেই দেখবেন যে 12টা গণেশের মুখ থেকে হলুদ জল কন্টিনিউ ওটাকে রোটেট হচ্ছে, যে আপনার জীবনের রাশিচক্র যেরকম ঘুরছে ওদের 12টা গণেশ মুখমণ্ডল থেকে ওরকম হলুদ জল আপনাকে শুদ্ধিকরণ করে মণ্ডপে প্রবেশ করানো হচ্ছে। কিভাবে মানুষজন আসবে একটু রুটটা বলে দাও। আপনারা যারা কলকাতার দিকে আসবেন তারা শিয়ালদা থেকে আপনারা ট্রেন ধরতে পারেন নামখানা, কাকদ্বীপ বা লক্ষ্মীকান্তপুর লোকাল। ওইখান থেকে ওই ট্রেন ধরে আপনি নামবেন গোচরণ স্টেশন। গোচরণ থেকে টোটোতে আপনার 5 মিনিট লাগবে এখানে, যেখানে এসে বলবেন বন্ধুমহল ক্লাব, মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাব। একদম টোটো সরাসরি তো এখানে টোটো সরাসরি এখানে পৌঁছে দেবে। বেশ, কবে থেকে সাধারণের জন্য খুলে যাচ্ছে? আমাদের হচ্ছে কিনা পুজো মণ্ডপ উদ্বোধন হচ্ছে চতুর্থীর দিন, আর এরপরে আপনি পুজো বিজয়া দশমীর 2 দিন পর পর্যন্ত আপনারা আসতে পারেন। অনেক ধন্যবাদ দাদা কথা বলার জন্য। নমস্কার, ভালো থাকবেন। অতএব ওভারঅল আমি বলতে পারি এই মণ্ডপে আসলে একটা আলাদা ফিলিংস, একটা আলাদা ব্যাপার তুমি কিন্তু দেখতে পারবে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে মানে যারা বাস্তু সম্পর্কে একটুখানি জ্ঞান আছে যাদের, তারা জানেন যে তাদের ঘরের মধ্যেও একটা আলাদা কর্পূরের একটা গন্ধ বা একটা আলাদা জিনিসের গন্ধ সেগুলো কিন্তু থাকে। এখানে আসলেও সেই গন্ধটাও তোমরা পাবে। মানে অদ্ভুত একটা পরিবেশ, সেটা আমি এখনো পাচ্ছি, যেহেতু পিছনেই মন্দিরটা রয়েছে, সেখানে পুজো হয় প্রত্যেক দিন, যে ধুনোর গন্ধটা সেটা পাচ্ছি। তো সেই জিনিসটাও তোমরা পাবে। অবশ্যই আসো এই মণ্ডপে। আমি একদম টোটাল প্রিপারেশন তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। এবং সত্যি এ অপূর্ব কাজ, এটা না দেখলে মানে শুধুমাত্র ক্যামেরায় নয়, না দেখলে তোমরা বিশ্বাস করবে না এত সুন্দর একটা কাজ এখানে তৈরি হচ্ছে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেব। তোমাদের কমেন্ট মানে আমার জন্য খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করো। কমেন্টটাকে স্লাইড করলে হাইপ অপশন পাবে, আমাকে লিডার বোর্ডে পাঠানোর জন্য অবশ্যই হাইপ করো। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থেকো সবাই, টাটা।